নমস্কার, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুদের সুস্বাগতম জানিয়ে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভয়ঙ্কর গল্প খোঁজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব পাঠ করে শোনাচ্ছি। যে সকল শ্রোতা বন্ধু এই গল্পটি প্রথমবার শুনছেন তাদের কাছে এই গল্পটির সূত্র জানবার জন্য প্রথম পর্ব শোনার অনুরোধ রইল। প্রশ্ন শুনে দীনেশ মল্লিক নামের লোকটা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ডাক্তার রেবতী ভূষণের দিকে। তারপর ঘাড়টা স্বাভাবিকভাবেই দুপাশে ফিরিয়ে বলল, না তো, কোনো ব্যথা লাগছে না। রেবতী ভূষণ বললেন, বাহ, তবে তো সব ঠিক আছে বলেই মনে হচ্ছে। দীনেশ মল্লিক বলল, আপনাদের যে কিভাবে ধন্যবাদ দেব জানি না। কলকাতা থেকে আমার বাড়ির লোক ঠিক নিতে আসবে তো? পুলিশ অফিসার বললেন, আমাদের ধন্যবাদ দেবার কোনো ব্যাপারই নেই, আমরা আমাদের ডিউটি পালন করেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, তারা এসে আপনাকে নিয়ে যাবেন। রেবতী ভূষণ বললেন, ঠিক আছে, আপনি এবার শুয়ে পড়ুন, বিশ্রাম নিন। শুয়ে পড়ল লোকটা। সে ঘর থেকে রেবতী ভূষণরা বাইরে বেরিয়ে আসার পর পুলিশ অফিসার বললেন, যাক, বেঁচে গেল লোকটা। ধন্যবাদ ডাক্তার। আমি এখন যাই, ওর বাড়ির লোকজনকে সঙ্গে করে কাল আসব। কথাগুলো বলে এগোতে যাচ্ছিলেন অফিসার, কিন্তু ঠিক সে সময় গত রাতে হাসপাতালের দায়িত্বে থাকা একজন স্বাস্থ্যকর্মী অফিসারের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে একটা কথা জানাবার আছে। কি কথা? ঘুরে দাঁড়ালেন অফিসার। স্বাস্থ্যকর্মী বলল, গত রাতে এখানে চমনলাল এসেছিল, তবে ভেতরে ঢুকতে পারেনি। আমি বাইরে বেরোতেই আমাকে দেখতে পেয়ে মিলিয়ে গেল। তার কথা শুনে অফিসার বিস্মিতভাবে বললেন, কখন? আপনি ঠিক দেখেছেন? লোকটা চমনলালই তো? স্বাস্থ্যকর্মী বললেন, হ্যাঁ, চমনলালই। ওকে এখানে কে না চেনে? কোনোই থেকে কাটা ওর বাম হাতটাই তো তাকে চিনিয়ে দেয়। তখন মাঝরাত হবে, এই পেশেন্টের ঘরে ডিউটি দিচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটা মাথা যেন ঘষা কাঁচের শাঁসির ওপাশ থেকে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করছে। ও কাঁচ তো আর খোলা যায় না, তাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম আমি। আমাকে দেখেই সে উধাও হয়ে গেল। রেবতী ভূষণ অফিসারকে প্রশ্ন করলেন, চমনলালকে? অফিসার বললেন, চমনলাল একটা দাগি চোর। একটা চোরের ঘটনার পর গত 7 দিন ধরে সে বেপাত্তা। আমরা খুঁজে বেড়াচ্ছি লোকটাকে। কাল বৃষ্টির রাত ছিল, সেই সুযোগেই নিশ্চয়ই চুরি করতে বেরিয়েছিল চমনলাল। তবে কতদিন আর পালিয়ে থাকবে, ঠিক ধরে ফেলব। লোকটা তবে এ তল্লাটেই আছে। কোথাও ওকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে বলবেন। শেষ কথাটা স্বাস্থ্যকর্মীর উদ্দেশ্যে বলে ডাক্তার রেবতী ভূষণের থেকে বিদায় নিয়ে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেলেন অফিসার। রেবতী ভূষণ তার চেম্বারে গিয়ে ঢুকলেন। সুপার হিসেবে প্রশাসনিক কাজের দায়িত্বও সামলাতে হয় তাকে। কিছু ফাইল বানাতে হবে তাকে। সে কাজ নিয়ে বসে পড়লেন তিনি। এদিনও কোনো পেশেন্টের দেখা মিলল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে যেতে লাগলো, বৃষ্টিও কূপে আসতে লাগলো। ফাইল নিয়ে কাজে ডুবে রইলেন রেবতী ভূষণ। সময় এগিয়ে চলল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে আরও পরিষ্কার হতে লাগলো আকাশ। একটানা কাজ করে বেলা 3টে নাগাদ প্রথমে থামলেন রেবতী ভূষণ।
সঙ্গে করে খাবার নিয়ে আসেন তিনি। দুপুরের খাবার শেষ করার পর রেবতীভূষণের মনে হলো দীনেশ মল্লিক নামের লোকটাকে একবার দেখে আসি। রেবতীভূষণ হাসপাতালের করিডোর পেরিয়ে প্রবেশ করলেন তার ঘরে। লোকটা বেডে শুয়ে আছে। ঘাড়টা যেন মাথার সঙ্গে কোনাকুনি অদ্ভুতভাবে বাঁকা। রেবতীভূষণকে দেখতে পেয়েই লোকটা উঠে বসল। ঘাড়টাও স্বাভাবিক হয়ে গেল। রেবতীভূষণ তাকে প্রশ্ন করলেন, কেমন আছেন? লোকটা জবাব দিল, আচ্ছা হ্যাঁ, ও লোক লেনে আয়েগা তো কাল? অর্থাৎ ভালো আছি, ওরা আমাকে নিতে আসবে তো কাল? রেবতীভূষণ প্রথমে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার বাড়ির লোক নিশ্চয়ই এতক্ষণে ট্রেনে চড়ে বসেছেন। এ কথা বলার পর রেবতীভূষণ প্রশ্ন করলেন, আচ্ছা আপনি তো বাঙালি, কিন্তু মাঝে মাঝে হিন্দি বলেন কেন? প্রশ্নটা শুনে কয়েক মুহূর্ত চুপ করে রইল লোকটা। তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আসলে কলকাতার বাইরে বেরোলে আমার মুখে হিন্দি ফুটে ওঠে, সবাইকেই হিন্দিভাষী মনে হয়। তাছাড়া ব্যবসার কারণে বহু হিন্দিভাষী মানুষের সঙ্গে আমার যোগাযোগ, প্রায় সারাদিনই হিন্দি বলতে হয়, তাই হিন্দি কথা মুখে চলে আসে বেশি। রেবতীভূষণ হেসে বললেন, ঠিক আছে, এবার বুঝলাম, এমন হয়। আপনি বিশ্রাম নিন, রাতটা দেখতে দেখতে কেটে যাবে, কালই আপনার বাড়ির লোকেরা আপনাকে নিতে চলে আসবে। দীনেশ মল্লিক বলল, হ্যাঁ, তাদের জন্যই তো অপেক্ষা করছি। সেই ঘর ছেড়ে আবার নিজের ঘরে ফিরে এলেন রেবতীভূষণ। খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখলেন বৃষ্টি থেমে গেছে, মেঘও সরে গেছে। দিন শেষে মেঘ কুয়াশার আবরণ সরিয়ে মাথা তুলেছে কাঞ্চনজঙ্ঘার তুষার ধবল শিখরগুলো। সেদিকে তাকিয়ে মনটা বেশ চনমনে হয়ে উঠল রেবতীভূষণের। দুদিন ধরে বৃষ্টির জন্য ঘরের বাইরে বেরোতে পারেনি পাহাড়ের মানুষেরা। হয়তো কাল পেশেন্টরা হাসপাতালে আসতে পারে, তখন আর অফিসিয়াল কাজে হয়তো বসতে পারবেন না রেবতীভূষণ। ঘরে তার কোনো কাজ নেই, কাগজপত্রের কাজগুলো শেষ করে বাড়ি ফিরতে কোনো অসুবিধা নেই। এই কথাগুলো ভেবে নিয়ে আবার নিজের কাজে বসে গেলেন তিনি। রেবতীভূষণের কাজ যখন শেষ হলো তখন রাত প্রায় 8টা। এবার বাড়ি ফিরবেন তিনি। ফাইলের ফিতে বাঁধতে বাঁধতে জানলার বাইরে তাকালেন রেবতীভূষণ। দূরে আকাশের বুকে চাঁদের আলোতে ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘা। আজ মনে হয় পূর্ণিমা। মেঘমুক্ত আকাশে সোনার থালার মতো বিরাট চাঁদ উঠেছে। তার আলো যেন চুইয়ে পড়ছে পর্বত শৃঙ্গের গা থেকে। রেবতীভূষণ টেবিল ছেড়ে গিয়ে দাঁড়ালেন জানলার সামনে। বেশ কিছুক্ষণ তিনি তাকিয়ে রইলেন চন্দ্রালোকিত কাঞ্চনজঙ্ঘার অপার্থিব সৌন্দর্যের দিকে। তারপর তিনি যখন জানলা থেকে সরে আসতে যাচ্ছেন, ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল তাঁর। ঘরের এই জানলাটা দিয়ে হাসপাতালের পেছনের অংশটা দেখা যায়। একটা সুড়িপথ সেদিক দিয়ে এগিয়ে একটা পাহাড়ের ঢালের আড়ালে অদৃশ্য হয়ে অন্য কোথাও চলে গেছে। রেবতীভূষণ ওদিকে যাননি কখনো। তিনি দেখতে পেলেন একটা লোক হাসপাতালের দিক থেকে সেই পথেই যাচ্ছে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে রেবতীভূষণের মনে হলো যে লোকটার পরনে যেন হাসপাতালের রোগীদেরই পোশাক, ঢোলা হাফ হাতা জামা আর পাজামা। কিন্তু এ হাসপাতালে তো একজন মাত্র রোগী ভর্তি আছে এখন, সেই দীনেশ মল্লিক। সেই নাকি? কি হলো ব্যাপারটা? ডাক্তার রেবতীভূষণ সঙ্গে সঙ্গে
তার চেম্বার থেকে বেরিয়ে উপস্থিত হলেন পেশেন্টের ঘরে। তিনি দেখতে পেলেন দীনেশ মল্লিকের বিছানাটা ফাঁকা আর ঘরের অন্য পাশের দরজাটা খোলা। ও দরজা দিয়ে হাসপাতালের পিছনের রাস্তায় যাওয়া যায়। খোলা দরজাটা দেখা মাত্রই ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না রেবতীভূষণের। কিন্তু লোকটা এত রাতে এভাবে বাইরে বেরিয়ে গেল কেন? রেবতীভূষণ আর দেরি না করে সে দরজা দিয়ে বাইরে হাসপাতালের পিছনের অংশে বেরিয়ে পড়লেন। তিনি দেখতে পেলেন লোকটা ঢালের আড়ালে পথের বাঁকে মিলিয়ে যাচ্ছে। এভাবে কোনো লোক হাসপাতাল ছাড়তে পারে না। হাসপাতালের রেজিস্টারে লোকটার নাম নথিভুক্ত করা আছে। বাইরে বেরিয়ে লোকটার যদি কোনো বিপদ ঘটে তবে কি কৈফিয়ত দেবেন তিনি? গন্ডগোলের মুখে পড়ে যাবেন রেবতীভূষণ। মিডিয়া, পেশেন্ট পার্টি, আইন সবাই তাকে কর্তব্যে গাফিলতির অভিযোগে নাজেহাল করে ছেড়ে দেবে। লোকটাকে ফিরিয়ে আনতে হবে। তাই রেবতীভূষণ এগোলেন সেদিকে। তিনি যখন সেই পাহাড়ের ঢালের বাঁকের কাছে পৌঁছলেন তখন লোকটা মিলিয়ে যাচ্ছে অন্য একটা বাঁকের আড়ালে। আবার এগোতে লাগলেন তিনি। লোকটাকে কখনো দেখা যাচ্ছে, আবার পরক্ষণেই সে হারিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে নির্জন পাহাড়ি পথ বেয়ে রেবতীভূষণ অনুসরণ করতে লাগলেন তাকে। ক্রমশই অচেনা পথে হাসপাতাল থেকে দূরে সরে যেতে লাগলেন তিনি। লোকটাকে ধরার জন্য কেমন যেন একটা জেদ চেপে গেল রেবতীভূষণের মনে। এগিয়ে চললেন রেবতীভূষণ। মিনিট 8-10 চলার পর একটা বাঁক নিতেই থমকে দাঁড়ালেন রেবতীভূষণ। আরে, তিনি তো গতকালের সেই দুর্ঘটনার জায়গাটাতে এসে উপস্থিত হয়েছেন। ওই তো সেই ঝর্ণাটা, সামনের পথটা ভিজিয়ে নেমে যাচ্ছে খাদের দিকে। দীনেশ মল্লিককেও এরপর দেখতে পেলেন তিনি। ঠিক যে জায়গা দিয়ে গতকাল তাকে ওপরে ওঠানো হয়েছিল ঠিক সেই জায়গাতেই রাস্তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে লোকটা। চাঁদের আলোতে খাদের দিকে ঝুঁকে পড়ে লোকটা। রেবতীভূষণ সাবধানে এগোলেন তার দিকে। দীনেশ মল্লিক উঁকি ঝুঁকি দিচ্ছে তখন খাদের ভিতর। রেবতীভূষণ তার কাছে গিয়ে দাঁড়াতেই তার পায়ের শব্দে ফিরে তাকালো লোকটা। স্পষ্টতই তার মুখে একটা অপ্রস্তুতের ভাব ফুটে উঠল। রেবতীভূষণ তাকে বললেন, ওভাবে কি দেখছেন ওখানে? লোকটা প্রথমে জবাব দিল, আপনি কো ঢুঁড় রাহা, অর্থাৎ নিজেকে খুঁজছি। অদ্ভুত কথা। রেবতীভূষণ বললেন, তার মানে? লোকটা নিজেকে যেন সামলে নিয়ে বলল, না কিছু না, আসলে এখান থেকেই তো আপনারা আমাকে উপরে তুলেছিলেন। এখানেই আমার পুনর্জন্ম হলো, তাই শেষ একবার জায়গাটা ঘুরে গেলাম। এখানে তো আর কোনোদিন আসবো না। কথাটা শুনে রেবতীভূষণ একটু উষ্মা প্রকাশ করে বললেন, কাজটা মোটেও আপনি ঠিক করেননি। এভাবে হাসপাতাল থেকে বেরোনো যায় না। কোনো বিপদ ঘটলে আমি আপনার বাড়ির লোককে কাল কি কৈফিয়ত দিতাম? এই ঠান্ডায় আপনার গায়ে কোনো গরম জামাও নেই, নিউমোনিয়াও হতে পারে। চলুন, এখনই হাসপাতালে ফিরে চলুন। লোকটা এবার হেসে বলল, আমার ভুল হয়ে গেছে, চলুন যাচ্ছি। আমি তো কাল তাদের আসার জন্যই অপেক্ষা করছি। সেখানে গেলে ভালো থাকতে পারবো। কতদিন ভালো খাইনি, ভালো ঘুমোইনি। রেবতীভূষণ বললেন, হ্যাঁ হ্যাঁ, তারা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবেন। লোকটাকে সঙ্গে নিয়ে এরপর হাসপাতালে যাবার জন্য পা বাড়ালেন রেবতীভূষণ। কিন্তু পিছু ফিরে একবার এগোতেই পিছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, না,
আমি তোমাকে বাড়ির লোকের সঙ্গে যেতে দেব না। বাংলায় বলা কণ্ঠস্বরটা শুনে চমকে ফিরে দাঁড়ালেন রেবতী ভূষণ আর দীনেশ মল্লিক। খাদের কিনারাতে ভোজবাজির মতো যেন একটা লোক এসে উপস্থিত হয়েছে। তার পরনে স্থানীয় লোকদের মতো বিবর্ণ পোশাক। লোকটার বাম হাতটা কোমর থেকে কাটা। সেই চমৎকার প্রচণ্ড আক্রোশে তার চোখ যেন জ্বলছে। লোকটা ক্রোধ মিশ্রিত কণ্ঠস্বরে খাঁটি বাংলায় আবারও বলে উঠল, না, এ হয় না। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না ওদের সঙ্গে। এই কথা বলে লোকটা এগিয়ে এসে এক হাতেই চেপে ধরল দীনেশ মল্লিককে। দীনেশ মল্লিক বলে উঠল, মুঝে ছোড় দাও। কিন্তু লোকটা ছাড়ল না তাকে। এক হাতে জড়িয়ে আসরিক শক্তিতে তাকে টেনে নিল খাদের ধারে। তারপর তাকে নিয়ে ঝাঁপ দিল খাদে। দীনেশ মল্লিকের আর্তনাদ হারিয়ে গেল অতল খাদের ভিতর। পুরো ব্যাপারটা ঘটতে খুব বেশি হলে মুহূর্ত 5 সময় লাগলো। হতভম্ব রেবতী ভূষণ। ঘটনার আকস্মিকতার ঘোর কাটতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তার। তারপর তিনি মোবাইল ফোন থেকে থানায় ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই সেই পুলিশ অফিসার হাজির হলেন। ব্যাপারটা শুনে তিনি আশ্চর্য হয়ে পড়লেন, ঘটনাটা আমিও কিছু বুঝতেই পারছি না। ভোর হবার আগে দেহ দুটো উদ্ধার করা যাবে না। এরপর তিনি আতঙ্কিত রেবতী ভূষণকে বললেন, আপনি দুশ্চিন্তা করবেন না, ব্যাপারটা আমি ম্যানেজ করছি। পেশেন্ট পার্টিকে বলবো যে দীনেশ মল্লিককে হাসপাতালে নিয়ে যাবার পর সে মৃত বোঝা যায়। দেহটা তো পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে পাঠাতে হবে। খাদের থেকে দেহ উদ্ধারের ব্যাপারটা চেপে যাব। বলবো যে হাসপাতাল থেকেই বডিটা আমরা মর্গে চালান করেছি। সেই মতো হাসপাতালের কর্মীদের শিখিয়ে রাখবেন। চমলালের দেহটাও পোস্টমর্টেমে পাঠাতে হবে। ওর ব্যাপারে অবশ্য কোনো চিন্তা নেই আপনার। এরপর কিছুক্ষণের মধ্যে পুলিশ অফিসার হাসপাতালে নামিয়ে দিয়ে গেলেন রেবতী ভূষণকে। সেখানে ফিরে তিনি জানতে পারলেন যে দীনেশ মল্লিকের ঘরে যে স্বাস্থ্যকর্মীর দায়িত্বে ছিল সে কিছু সময়ের জন্য ল্যাট্রিনে গেছিল। আর সেই ফাঁকেই দীনেশ মল্লিক। গত রাতে পুলিশের জিপ ডাক্তার রেবতী ভূষণকে হাসপাতালে পৌঁছে দেবার পর আর হাসপাতাল ছাড়েননি তিনি। বাকি রাত আর আজ সারাটা দিন নিজের চেম্বারেই রয়েছেন তিনি। কোনো সময় নিজের চেয়ারে বসে থেকেছেন, আবার কোনো সময় উত্তেজিতভাবে ঘরময় পায়চারি করেছেন। বাইরের লোক ব্যাপারটা নিয়ে খোঁজ করতে এলে কি বলতে হবে তা তিনি ডাক্তারবাবু আর স্বাস্থ্যকর্মীদের শিখিয়ে দিচ্ছেন। চাকরি যাবার ভয়ে সবাই একই কথা বলবেন। পুলিশ অফিসার যদিও তাকে আশ্বস্ত করেছেন, তবুও তার আতঙ্ক কাটছে না। গত রাত পেরিয়ে সারা দিন কেটে বিকেল হয়ে গেছে। তা সত্ত্বেও মনের ছটপটানি কমছে না কিছুতেই। তবে সকালবেলা একজন স্বাস্থ্যকর্মী এসে তাকে জানিয়েছেন যে 2টো লাশই নাকি খাদের থেকে উদ্ধার করেছে পুলিশ। শেষ বিকেলে হাসপাতালে রেবতী বাবুর ঘরে এসে ঢুকলেন সেই পুলিশ অফিসার। রেবতী বাবুর মুখোমুখি চেয়ারে বসলেন তিনি। দেখে বোঝা যাচ্ছে পরিশ্রান্ত তিনি। চোখে মুখে চাপা উত্তেজনার ভাব। রেবতী বাবু উৎকণ্ঠিতভাবে তাকে প্রশ্ন করলেন, কি খবর? ভদ্রলোক তার টুপিটা খুলে টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, 2টো লাশই উদ্ধার করা গেছে। ভোরবেলা লাশ দুটো উদ্ধারের পর তা নিয়ে সদর হাসপাতালে গেলাম। তারপর পোস্টমর্টেম করিয়ে দীনেশ মল্লিকের লাশটা তার বাড়ির লোকদের দিয়ে তাদের কলকাতাতে রওনা করিয়ে দিয়ে এই ফিরছি।
শেষ পর্যন্ত ওর বাড়ির লোককে বিশ্বাস করাতে পেরেছি কথাটা। হাসপাতালে আনার পরেই বোঝা যায় যে সে মৃত। রেবতী ভূষণ এবার নিশ্চিন্ত হলেন তার কথা শুনে। তিনি বললেন, যাক, আপনি আমাকে বাঁচালেন। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব জানি না। অফিসার বললেন, 20 বছর চাকরি করছি পুলিশে, বহু কেস দেখেছি, কিন্তু এমন অদ্ভুত কেস দেখিনি। মাথার ভেতরটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে মশাই। রেবতী ভূষণ জানতে চাইলেন, কি অদ্ভুত ব্যাপার? অফিসার বললেন, চমনলালের লাশটা পচা গলা ছিল। পোস্টমর্টম রিপোর্টেও বলছে দিন 7 আগে মারা গেছে লোকটা। হয়তো কোনোভাবে খাদে পড়ে গেছিল সে। কথাটা শুনে বিস্মিত রেবতী ভূষণ বলে উঠলেন, তা কি করে সম্ভব? আমি তো দেখলাম যে হাত কাটা লোকটা দীনেশ মল্লিককে খাদে টেনে নিয়ে গেল। তবে কি আমি আপনাকে বানিয়ে গল্প বলেছি? পুলিশ অফিসার বললেন, সেটাই আমি ভাবতাম, যদি না আরো আশ্চর্য একটা ব্যাপার থাকতো। রেবতী ভূষণ ব্যগ্রভাবে জানতে চাইলেন, আরো আশ্চর্যের ব্যাপার কি? পুলিশ অফিসার বললেন, দীনেশ মল্লিকের বাড়ির লোক কেন আমার কথা বিশ্বাস করলো জানেন? আপনি নিশ্চয়ই ডাক্তার হিসেবে জানেন যে পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর সঠিক মুহূর্তটা লেখা থাকে না, মোটামুটি সময়টা লেখা থাকে। 1-8 ঘন্টার সময়ের হেরফের হতেই পারে। রিপোর্টে লেখা আছে, আমরা যখন তাকে পরশু বিকেলে খাদ থেকে তুলি, সে সময়ের কিছু আগে পরেই মৃত্যু ঘটেছিল লোকটার। আজ আমি যখন ভোরবেলা দীনেশ মল্লিকের দেহটাকে উদ্ধার করি, তখন দেহটাকে 1-2 দিনের বাসি মরা বলেই মনে হয়েছিল আমারও। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তার মৃত্যুর কারণ কিন্তু পোস্টমর্টম রিপোর্টে সুনির্দিষ্টভাবে লেখা আছে। বাইক নিয়ে খাদে ছিটকে পড়ার সময় কোনো কিছুতে আঘাত লেগে ঘাড়ের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর সেজন্যই তৎক্ষণাৎ মৃত্যু ঘটে লোকটার। পুলিশ অফিসারের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন ডাক্তার রেবতী ভূষণ। হ্যাঁ, ঘাড়টা তো অদ্ভুতভাবে বাঁকা মনে হচ্ছিল দীনেশ মল্লিকের। তবে কি নতুন জীবনের আশায়, সুখের আশায় মৃত দীনেশ মল্লিকের দেহে প্রবেশ করেছিল চমনলালের আত্মা? সেজন্যই কি সে হিন্দিতে কথা বলছিল? নিজের পুরনো দেহটাকে শেষ একবার দেখার চেষ্টাতে হাজির হয়েছিল খাদের ধারে। সে তো বলেই ছিল, নিজেকে খুঁজছি। আর দীনেশ মল্লিকের আত্মাকে চমনলালের দেহ ধারণ করে চমনলালকে দীনেশ মল্লিকের পরিবারকে প্রতারিত করতে বাধা দিল। পরস্পরের দিকে তাকিয়ে নিশ্চুপভাবে এসব প্রশ্নের আর এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করতে লাগলেন সেই পুলিশ অফিসার আর ডাক্তার রেবতী ভূষণ। বাইরে পাহাড়ি জনপদে অন্ধকার নামতে শুরু করেছে।